বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল জামাত ইসলামী বাংলাদেশ ও এর ছাত্র সংগঠন ছাত্র শিবির। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে দলটি আবারও প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে সাধারণ মানুষের আকৃষ্ট হওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে কিভাবে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করেছিল জামায়াত ইসলামী, স্বাধীনতার বিরোধিতা করেও পরবর্তীতে সেই দেশের রাজনীতিতে টিকে থাকার উদাহরণ বিরল। কিন্তু জামাত ইসলামী 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিলেও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত হতে খুব বেশি সময় লাগেনি। বাংলাদেশ স্বাধীন হবার পরে 1972 সালে সংবিধানের 38 ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয়। যেহেতু জামাত ইসলামী রাজনীতির মূল উপজীব্য ধর্ম, সেজন্য স্বাধীন বাংলাদেশে দলটির সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায়। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসনামলে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু দৃশ্যপট বদলে যেতে থাকে মুজিব হত্যাকাণ্ডের পর। 1976 সালের 3রা মে রাষ্ট্রপতি এএসএম সায়েম একটি অধ্যাদেশ জারি করেন। এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদ বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তখন মিস্টার সায়েম রাষ্ট্রপতি পদে থাকলেও ক্ষমতার মূল চাবি ছিল জিয়াউর রহমানের হাতে। এরপর জামাত ইসলামীর আত্মপ্রকাশ করা ছিল শুধুই সময়ের ব্যাপার। কিন্তু জামাত ইসলামী সাথে সাথেই আত্মপ্রকাশ করেনি। রাজনীতিতে তারা কিছুটা কৌশলী ভূমিকা অবলম্বন করে। এজন্য তারা ভিন্ন একটি রাজনৈতিক দল বেছে নেয়। 1976 সালের 24শে আগস্ট জামাত ইসলামী এবং আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে। জামাত ইসলামীর সদস্যরা এই দলটির সাথে সম্পৃক্ত হয়ে প্রকাশ্য রাজনীতিতে আসেন। ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে জামাত ইসলামীর কয়েকজন নেতা 1979 সালের নির্বাচনে অংশ নিয়ে 6টি আসনে জয়লাভ করেন। 1979 সালের মে মাসের 25, 26 এবং 27 তারিখে ঢাকার ইডেন হোটেল প্রাঙ্গণে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। আব্বাস আলী খানের আহ্বানে সেই কনভেনশনে উপস্থিত ছিলেন প্রায় 450 জন সদস্য। সেই কনভেনশনে গোলাম আজমের একটি ভাষণ পড়ে শোনানো হয়, কারণ গোলাম আজম তখনও পাকিস্তান থেকে দেশে ফেরেননি। ওই সম্মেলনে একটি নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সেটির ভিত্তিতে 1979 সালের 27শে মে 4 দফা কর্মসূচি নিয়ে জামাত ইসলামী বাংলাদেশ কর্মতৎপরতা শুরু করে। এরপর থেকে জামাত ইসলামী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশও শুরু করে। 1986 সালে যখন সংসদ নির্বাচন হয়, তখন বিএনপি নির্বাচন বর্জন করেছিল। তার সঙ্গে হয়ে 15 দলের জোট থেকে বেরিয়ে এসেছিল 5টি বাম দলও। কিন্তু আওয়ামী লীগ তার সমমনাদের নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের সঙ্গী হয়েছিল জামায়াত। ওই নির্বাচনে জামায়াত স্বাধীন বাংলাদেশের দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে প্রথমবার নির্বাচন করে 10টি আসন জয়লাভ করে। এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও জামাত ইসলামীর রাজনৈতিক তৎপরতা প্রকাশ্য ছিল। আন্দোলন সামাল দেবার জন্য জেনারেল এরশাদ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসেন। সে সময়ে জামাত ইসলামীকেও আলোচনার জন্য ডেকেছিলেন মিস্টার এরশাদ। এরশাদের পতনের পর 1991 সালে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে জামাত ইসলামী 18টি আসনে জয়লাভ করে। জামাত ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। জামাত ইসলামী সমর্থন না দিলে বিএনপির একার পক্ষে সরকার গঠন করা সম্ভব হতো না। তখন থেকেই মূলত বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জামাত ইসলামী। 1996 সালে সরকারে থাকা বিএনপির বিরুদ্ধে আন্দোলনে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের জোট বাঁধার খবরও প্রকাশ হয়েছে। তবে 2001 সালের নির্বাচনে বিএনপির সঙ্গে 4 দলীয় জোটে অংশ নেয় জামাত ইসলামী। সেবার তারা 17টি আসনে জয়লাভ করেছিল। এমনকি 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভায় জামাতের 2 জন সিনিয়র নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এভাবেই ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামী। জামায়াতের গোপন রাজনীতি। সম্প্রতি জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের অপ্রকাশ্যে থেকে রাজনীতি করার বিষয়টিও আলোচনায় এসেছে। এমনকি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিকে ছাত্রলীগের একটি হল শাখার কমিটিতেও ছিলেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া ঢাকা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতারাও নিজেদের পদ পদবি প্রকাশ করছেন।
ছাত্র শিবিরের নেতারা যেভাবে অপ্রকাশ্য থেকে রাজনীতি করছেন তা কিন্তু জামায়াতে ইসলামীর বেলাতেও ঘটেছে। জামাত ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজমও বহু বছর অপ্রকাশ্য থেকে জামাত ইসলামীর নেতৃত্ব দিয়ে এসেছেন। যদিও বাংলাদেশ স্বাধীন হবার আগেই পূর্ব পাকিস্তান জামাত ইসলামের আমির ছিলেন মিস্টার আজম। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে 22শে নভেম্বর ঢাকা থেকে পাকিস্তান চলে যান তিনি। 1978 সালে অসুস্থ মাকে দেখার কথা বলে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে তিনি ঢাকায় আসেন। এরপর তিনি আর ফিরে যাননি। স্বাধীন বাংলাদেশে গোলাম আজম প্রথম জনসমক্ষে আসেন 1981 সালে। নাগরিকত্ব না থাকার পরেও জামাত ইসলামী চলত গোলাম আজমের নির্দেশনায়। জামাত ইসলামীর প্রয়াত একজন নেতা AKM নাজির আহমেদের বই রাজনীতিতে জামাত ইসলামী, এই বই থেকে অনেকগুলো বিষয় জানা গিয়েছে। মিস্টার আহমদ লিখেছেন, 1978 সালে দেশে ফেরার পর থেকে অধ্যাপক গোলাম আজম বারবার আমিরে জামায়াত নির্বাচিত হয়ে আসছিলেন। তার নাগরিকত্ব ছিল না বিধায় রাজনৈতিক অঙ্গনে ভূমিকা পালন করতেন ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান। এর ধারাবাহিকতায় 1992-94 সালের জন্য জামায়াতের আমির নির্বাচিত হন গোলাম আজম। জামায়াত ইসলামী তখন গোলাম আজমের নাম প্রকাশ্যে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু মিস্টার আজমকে জামায়াতের প্রকাশ্য আমির ঘোষণা করার পর জাহানারা ইমামের নেতৃত্বে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে গোলাম আজমের বিরুদ্ধে বড় ধরনের একটি আন্দোলন গড়ে তোলেন। আন্দোলনের মুখে নাগরিকত্বের প্রশ্নে গোলাম আজমকে সে সময় জেলেও যেতে হয়েছিল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থন প্রয়োজন ছিল। আর সমর্থনের বিনিময়ে গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে এক অনানুষ্ঠানিক সমঝোতা হয়েছিল জামায়াতের সঙ্গে। পরবর্তীতে অবশ্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে নাগরিকত্ব ফিরে পেয়ে জেল থেকে ছাড়া পান মিস্টার গোলাম আজম। জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থা। 2008 সালের একেবারে শেষ দিকে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচার শুরু হয়। সেই বিচারে গোলাম আজম সহ জামাত ইসলামের শীর্ষ নেতৃত্বের অনেকেই দণ্ডিত হন। বর্তমানে ফ্যাসিস্ট হিসেবে পরিচিত আওয়ামী লীগের পুরো 16 বছর ক্ষমতায় থাকার সময় কোণঠাসা অবস্থায় ছিল জামায়াতের রাজনীতি। এমনকি 5 আগস্ট গণ অভ্যুত্থানের কয়েকদিন আগেও জামাত ইসলামীকে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকার পতনের পরে বিস্তৃত পরিসরে আবারও রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী।